তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে একদম ভেঙে চুরে শেষ করে দিতে চাইলেন। তারা ৩২ নম্বর ভাঙলেন। ৩০ লক্ষ লোকের যেই হত্যাকাণ্ডের সহযোগিতায় তারা জড়িত, সেইটা পুরোপুরি বিহিত হবার আগে তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসে গেল। আমরা দেখেছি, যদি এভাবে বলি, কেউ কেউ বিতর্কে এমন হচ্ছে যে তাহলে ডিপ স্টেটের ভূমিকায় জামায়াত ছিল কিনা। না, আসলে তো ডিপ স্টেটের ভূমিকা জামায়াত ছিল বলাটা ঠিক হবে না, কারণ জামায়াত নিজেই একটি রাজনৈতিক দল এবং তার যে আদর্শ আমরা জানি, মোনাফেকি তাদের আদর্শের সাথে খুব সম্পৃক্ত, সেই বরাবর সেই 47 থেকে। এই পুরনো কথাগুলো আর না বলে আমরা এটুকু বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতে ইসলামী এবং এনসিপিকে আমরা দেখেছি। এনসিপিতে খুবই কম সময়ের তারা ফেব্রুয়ারির 28 তারিখে তৈরি হলো এবং তারপরের দিকে যে সময়গুলো আমরা দেখলাম যে কোন দিকে যাবে এনসিপি, এক ধরনের আসন সমঝোতার মাধ্যমে তারা চেষ্টা করলো রাজনীতিতে সামনের দিকে যাবার, কিন্তু মূল শক্তিটা কিন্তু অবশ্যই জামায়াতে ইসলামী। এবং জামায়াতে ইসলামী যত দূর পেরেছে তারা সময়টা বাড়িয়ে নেবার চেষ্টা করেছে দল গোছানোর জন্য ইত্যাদি। যেহেতু আওয়ামী লীগ নাই, এত বড় একটা অনুপস্থিতি, এবং আওয়ামী লীগ নাই কিন্তু হঠাৎ করে নাই, এটা সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার এটাকে একেবারে সুস্পষ্টভাবে সুনিশ্চিত করেছে যে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকতে পারবে না। নাহলে একটা সাধারণ যুক্তিতেই যে জাতীয় পার্টিকে যদি লাল কার্ড দিতে পারে, মানুষ একটি আসনও পায়নি, আওয়ামী লীগ একটিও আসনও পেত না, যেহেতু আওয়ামী লীগ গণহত্যা করেছে। তো অসুবিধাটা কি ছিল তাকে নির্বাচনে আসতে? অন্তত সরকারের কাছ থেকে আহ্বান জানাতে পারতো। আওয়ামী লীগ হয়তো তাদের নেতাদের অনুপস্থিতিতে নির্বাচনে অংশ নিতে পারতো না, তাহলে কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি এই কথাটা আসতো না। এটা কিন্তু এসেছে এবং এটা অব্যাহত থাকবে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি। এবং যেটা আপা বললেন যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, অবশ্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নানান রকম প্রমাণ আমরা দেখতে পাই। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যেই দলটি সর্বশেষ গ্রাহ্য ভোটে পায় হচ্ছে 3 থেকে 7% ভোট, সেই ভোট হঠাৎ করে 36% হয়ে যায় কোন ভূতের ঠেঙে? এইটাই তো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কাজেই এই যে দলটির হঠাৎ করে যে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল জনযুদ্ধে, মুক্তিযুদ্ধের সময়, তার সেটা ফয়সালা হওয়ার আগে 30 লক্ষ লোকের যেই হত্যাকাণ্ডের সহযোগিতায় তারা জড়িত, সেইটা পুরোপুরি বিহিত হবার আগে তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসে গেল। এর চেয়ে বড় ইঞ্জিনিয়ারিং আর কি হতে পারে? এবং আমরা মনে করি এই জায়গায় যে ডিপ স্টেটের যে এইরকম কথাবার্তাগুলো বলা হচ্ছে, এগুলো হয়তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এখন একটা পর্যায়ে বলে বসেছেন, যেহেতু দেখছেন যে এখানে তো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে অনেক কিছুই। যদি হাতের মধ্যে থাকতো তাহলে বলতেন না। তাদের হাতের মধ্যে ছিল রাষ্ট্র ক্ষমতা। এই গণ অভ্যুত্থানের ছাত্ররা এই প্রথম অংশগ্রহণ করে, রাষ্ট্র ক্ষমতা ছেড়ে চলে এসেছে, তারা তো চলে এসছেন পরবর্তীতে। আমি বলতে চাচ্ছি যেটা, যে রাষ্ট্র ক্ষমতা 52-তে ছাত্ররা অংশগ্রহণ করেছে, 69-এ করেছে, 71-এ করেছে, 90-তে করেছে। কোন আন্দোলনে ছাত্ররা শীর্ষে ছিল না? সব আন্দোলনে ছিল, কিন্তু ক্ষমতায় যেতে হবে এটাই কিন্তু এবারই প্রথম। আরেকটা ব্যাপার হচ্ছে তাদের, আপনার কাছে এটা মনে হয় কিনা অতীতে করে নাই বলে এবারে ক্ষমতা যেতে পারবে না? না, অতীতের ব্যাপারটা হচ্ছে আমাদের তো একটা ঐতিহ্য পরম্পরা আছে। আমরা ছাত্রদেরকে তৈরি হতে বলি, ক্ষমতায় যাওয়ার জন্য তো একদম তৈরি হতে হবে। আপনি এই যে ডক্টর ইউনূস 18 মাস ক্ষমতায় ছিলেন, কোনো দিন তার মুখে শুনেছেন ছাত্রছাত্রীরা তোমরা পড়াশোনা করো, তোমরা পড়ালেখায় ফিরে যাও, নিজেদেরকে তৈরি করো, প্রশ্ন করো, জানো এবং জানাও? কোনোদিন শুনেছেন? বরং তার মুখে শুনেছেন তোমার গ্রামেই তো ফ্যাসিস্ট আছে, তোমার ঘরেই তো ফ্যাসিস্ট আছে, তোমার দলেই তো ফ্যাসিস্ট আছে, অর্থাৎ তোমরা মারামারি করো, তোমরা ক্ষমতায় আসো। ক্ষমতায় আসবার জন্য যে একদম প্রস্তুত হতে হবে। তো যে 25 থেকে 35 বছরের যেই ছেলে মেয়েদের সবচেয়ে বড় বয়স, এই সময় তারা স্ট্রাগল কি এটা বোঝে, যা তারা বোঝে দায়িত্ব নিতে হবে, তারা বোঝে। তারপরেও আমরা মনে করি ঠিক আছে যে 2-3 জন অংশগ্রহণ করেছে, এটা আমরা তাদেরকে খুব বেশি দোষ দিই না। কিন্তু যেই পরম্পরা আমরা দেখলাম, যে অভিযোগগুলো উঠেছে, যেই রকম হিসাব নিকাশের বিষয়গুলো উঠেছে, যেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা দেখেছি, বিশেষ করে ছাত্রীদেরকে দেখি নাই, কারণ ছাত্রীদেরকে মনোনয়নই দেওয়া হয়নি। আমরা দেখলাম যে তাদের যে বহর, গাড়ি বহর ইত্যাদি, এই সব কিছুর সাথে কিন্তু এই ছাত্রত্বের যেই একটা অপাবিদ্ধতা, তার কোনো মিল আমরা খুঁজে পাই নাই। এই সব কিছুই আমি কিন্তু দোষ দেব ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা, তাদের এই 80-82 বছর বয়সে তাদের কাছ থেকে দেশের আর কি পাওয়ার থাকতে পারতো? এত বড় একটা সুযোগ তারা পেলেন, তারা কি করলেন? ডানপন্থাকে পৃষ্ঠপোষকতা করলেন। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে একদম ভেঙে চুরে শেষ করে দিতে চাইলেন, তারা 32 নম্বর ভাঙলেন। তারা বিসিএস পরীক্ষায় পাকিস্তান শব্দটির জায়গায় হানাদার বাহিনী লিখলেন। তারা মুক্তিযুদ্ধকে করলেন প্রতিরোধ যুদ্ধ। এই সব কিছুই একটা
মেটিকুলাস ডিজাইন, যে এখানে একটা ডানপন্থার বিকাশ ঘটুক, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এনসিপি গিয়ে জামাতের সাথে মিলে সেই সাম্প্রদায়িক শক্তির অংশ হয়ে এখন সংসদে গিয়ে বিরোধী দলের আসনে বসে।